অনেকে অন্নপূর্ণা যোজনার আবেদনের বিভিন্ন প্রশ্ন করছেন, বিশেষ করে পরিবারে মা এবং স্ত্রী যদি থাকেন তাহলে সেক্ষেত্রে কোন মোবাইল নাম্বার দেবেন। একই নাম্বার যেহেতু তাদের উভয়ের নাম্বারই মানে উভয়ের আধার কার্ডে রয়ে গেছে। দ্বিতীয় কথা, মা এবং স্ত্রী যদি একই ফ্যামিলিতে থাকে আলাদা করে আবেদন করবেন নাকি এক জায়গায় আবেদন করবেন। এবং ছেলে এবং মেয়ে যদি আপনার দেখা যায় 25 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়েই গেছে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আলাদা করে ফ্যামিলি বানিয়ে কাজ করবেন। জমির পরিমাণ কতটুকু দেবেন, অনেকটা আছে বা কম আছে বা একটু মাঝামাঝি দেবেন, এবং শতকে কিভাবে পরিণত করে দেবেন, অর্থাৎ ডেসিমেলে কিভাবে করবেন, কাঠাকে কিভাবে ডেসিমেল করবেন, পরিবারের ইনকাম কত টাকা দেবেন, সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। কমেন্ট থাকলে কোনো কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এবং যারা এই প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন তাদের সাথে শেয়ার করবেন, তারা উপকৃত যেন হয়ে থাকে। চলুন শুরু করা যাক। সরাসরি স্ক্রিনে শুরু করি। যে কোনো একটি ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে, যেখানে সিটিজেন আর একটা আছে ডিপার্টমেন্ট অফিস লগইন। আপনারা এখানে সিটিজেনে ক্লিক করুন, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফোন নাম্বার, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, আপনার জেলাটা এবং ফোন নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে একটা ক্যাপচার আসবে, সেই ক্যাপচারটা যোগ করে এখানে বসিয়ে দিবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করলে আপনার ফোনে ওটিপি চলে যাবে। এখানে বলা হচ্ছে যে একটা সিঙ্গেল মোবাইল নাম্বার বা সিঙ্গেল ফোন, সেটা কিন্তু একজনের জন্য হবে, এবং 3/6/2026 যারা অ্যাপ্লাই করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় আবার আবেদন করতে হবে, অনলাইন করতে হবে। ব্যাপারটা এরকম হওয়ার পর নেক্সট ক্লিক করবেন। ওটিপি ঘরে বসিয়ে দিয়ে ভেরিফাই এবং কন্টিনিউ ক্লিক করবেন। যদি ওটিপি না যায়, আপনি ভুল নাম্বার দিয়ে থাকেন, তাহলে চেঞ্জ মোবাইল নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন। প্রথমে তো আবার পেজ খুলে যাবে। এখান থেকে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ দেখা যাচ্ছে যে পরিবারের 3জন ধরুন লোক আছে, স্বামী, স্ত্রী এবং একজন বা দুইজন ছেলে, 3-4 জন এরকম লোক আছে। তাহলে সেক্ষেত্রে কে হেড হবে এইটুকু যদি বুঝতে না পারেন, তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এইখান থেকে হেড অফ দ্য ফ্যামিলিতে আপনার স্বামীর নামটা আগে লিখে দেবেন। হেড অফ দ্য ফ্যামিলি, HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি নেম। আধার কার্ড ধরে লিখবেন, আধার কার্ডের বাইরে কিন্তু কিছু লিখবেন না, ভোটার কার্ড ইত্যাদিতে লিখবেন না, আধার কার্ড ধরে ধরে লিখবেন। ডেট অফ বার্থটা লিখবেন, আধার কার্ডে যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি লিখবেন। কখনো ভোটার কার্ড বা প্যান কার্ড দেখে লিখতে যাবেন না, ভুল থাকতেই পারে সেখানে। আধার কার্ডে যদি ডেট অফ বার্থ খুঁজে না পান, শুধু সালটা দেওয়া থাকে, দিন মাস না থাকে, সেক্ষেত্রে পুনরায় আধার কার্ডকে ডাউনলোড করবেন, সেখানে যে দিন মাসটা রয়েছে সেটা লিখবেন। জেন্ডার মেল ফিমেল, ছেলেদের ক্ষেত্রে মেল, মহিলাদের ফিমেল সিলেক্ট করবেন। ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি করবেন, কারণ এখানে ওবিসি যেহেতু বাদ হয়ে গেছে। SC ST এটাও যদি আপনাদের হয়ে থাকে, কিন্তু সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। রিলিজিয়ান মানে ধর্ম, যার যেটা ধর্ম সিলেক্ট করবে, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, যার যেটা হবে। আধারের সঙ্গে ফোন নম্বর যেটা যুক্ত আছে সেই নাম্বারটাই কিন্তু এখানে বসাতে হবে, সেটাই বলা আছে। কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেবেন, সেটা বসাবেন। সেটা যদি না বসাতে পারেন, কোনো সমস্যা সেরকম নাই, তবুও চেষ্টা করবেন আধার লিঙ্কিং মোবাইল নাম্বারটাই কিন্তু আপনারা বেশিরভাগ বসানোর চেষ্টা করবেন। এরপরে নিচের দিকে আসবেন একটু, তারপরে দেখতে পাচ্ছেন যে ডিসএবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ যদি সার্টিফিকেট থাকে, সেটা এখানে ইয়েস করবেন এবং সেই সার্টিফিকেটটা লিখে দেবেন। আর যদি না থাকে, হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে, তাহলে ইয়েস করবেন এবং সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যদি না থাকে তো নো এখানে ক্লিক করবেন। আধার ডিটেলস দিবেন। এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি, আপনার স্বামীর কিন্তু সমস্ত তথ্য দিবেন, কখনো আপনার নিজের ডকুমেন্টসের কিছু এখানে দিবেন না। এরপরে পার্মানেন্ট যে অ্যাড্রেস, অর্থাৎ স্থায়ী যে আপনার ঠিকানা আধার কার্ডে আছে, সেটা দেখে দেখে গ্রাম, পোস্ট, থানা, জেলা এভাবে আপনারা লিখে যাবেন। এরপর একটু নিচের দিকে এগিয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট হওয়াই থাকবে, যেটা আপনি প্রথমে সিলেক্ট করেছেন। এরিয়া টাইপ রুরাল নাকি আরবান, রুরাল মানে গ্রামাঞ্চল, আর পৌরসভার ক্ষেত্রে কিন্তু আপনার আরবান সিলেক্ট করতে হবে। পিনকোডটা এখানে দেখে দেখে লিখে দেবেন। ড্রপ ডাউন মেনু থাকবে, সেখান থেকে লিখে নেবেন। এরপর পুলিশ স্টেশন, তারপরে ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত, যদি হয় গ্রাম পঞ্চায়েত আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনার ভোটার কার্ড হেড অফ দা, যাকে আপনি হেড বানাচ্ছেন, যদি মহিলা হন, পরিবারে কেউ না থাকে, তাহলে মহিলাই হেড হয়ে যাবে, আর স্বামী যদি থাকে তো স্বামীকে আপনি হেড বানিয়ে দেবেন। সেই হেডের ভোটার কার্ডের নাম্বার, তার অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা নাম্বার বা কনস্টিটিউশনাল নাম্বার, সেটা আপনি দেখে নেবেন। যদি আপনি না পান, বুঝতে না পারেন, তাহলে একটা কাজ করবেন, পরে বলে দিচ্ছি, এবং পার্ট নাম্বার যেটা আপনার, সেটা কিন্তু অংশ নম্বর এখানে বসিয়ে দেন। যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার যে হাতে ভোটার কার্ডটি রয়েছে, সেই ভোটার কার্ডটি দিয়ে সার্চ করে নেবেন। সার্চ ইন ইলেকট্রাল রোল, এখানে আপনারা ক্লিক করবেন। ভোটার সার্চ বলে লেখার পর এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার এবং স্টেট এবং ক্যাপচারটা দিয়ে সিলেক্ট করলে কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বারটা এবং তার বিধানসভা নাম্বার, কত নম্বর পার্ট, কি নাম, সমস্ত তথ্য আপনাকে দেখিয়ে দিবে। তো সেভাবে আপনি দেখে ইনপুট করবেন, আর ভোটার কার্ডে যদি পেয়ে যান পেয়ে যাবেন। আর যদি আপনি না পারেন, নিতান্ত যদি না বুঝতে পারেন, কাউকে জিজ্ঞেস করে নেবেন আপনার পার্ট নাম্বার, আপনার ভোটার কার্ড বিধানসভা কোন বিধানসভার আন্ডারে পড়ছে। তারপর আপনার রেশন কার্ড আছে কিনা এখানে বলা হচ্ছে, দেখুন যে হেড অফ দ্য ফ্যামিলি তার রেশন কার্ড আছে কিনা সেটা বলা হচ্ছে। অবশ্যই যদি থাকে ইয়েস করবেন, না থাকলে না করবেন। আমার ধরুন আছে, আমি ইয়েস করলাম। ইয়েস করার পর তার যে কার্ডের ক্যাটাগরি সেটা এখানে সিলেক্ট করবেন, রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে
বাড়ির খবর বলা হচ্ছে যে আপনার 3টি, এই যেখানে যে গ্রেটার দেন এটা হচ্ছে 3-এর অধিক বা 3-এর বেশি আপনার পাকা রুম পাকা ঘর আছে কিনা, যদি থাকে তো ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আমি একটা কথা বলবো, সত্যতা আপনি দেবেন, কোন রকম কারচুপি করবেন না বা কোন রকম লুকিয়ে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করবেন না, কারণ এটি সম্পূর্ণ একটি সূক্ষ্ম ফর্ম। আপনারা চেষ্টা করবেন সর্বদা সৎ এবং সঠিক সেটাই দেওয়ার চেষ্টা করবেন, কোন রকম হাইড করার কিছু নেই, লুকানোর কিছু থাকবে না এখানে। আপনার নিজস্ব জমি জমা আছে কিনা, আপনার বলতে এইখানে জমি জমার ব্যাপারটা কিন্তু স্বামী স্ত্রী আপনার যে পরিবার, সেই পরিবার মিলে রেকর্ড বা দলিল যাই থাকুক না কেন, সেই পরিবারের সমস্ত জমি কতটুকু জমি সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। কিভাবে উল্লেখ করবেন, আপনারা এখানে সেই জমিটার পরিমাণটা শতকে উল্লেখ করেন, ডেসিমেল মানে শতক, তো সেই শতক। আর এখানে সাইডে লেখা আছে দেখুন অ্যাপ্রক্স, আপনাকে একেবারে ধরুন আপনার 39 শতক জায়গা 42 শতক জায়গা, সেটাকে যদি আপনি 40 শতক লিখে দেন সেখানেও কোনো সমস্যা হবে না, কারণ অ্যাপ্রক্স বলেছে, খুব কাছাকাছি বা একটু 19-20 করে লিখতে পারবেন, কিন্তু একেবারে এড়িয়ে যাবেন না যে আছে আপনার 5 বিঘা জমি, সেখানে আপনি লিখে দেন 5 কাঠা বা 10 শতক বা 5 শতক এরকম লিখে দেন, এমনটি কিন্তু করবেন না, এটা উচিত নয়। কারণ এই ফর্মটিতে বলা হচ্ছে আপনার জমির পরিবার সবাই মিলে যে জমির পরিমাণ সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন, এবং সেটাকে কাঠা থেকে বা একর থেকে যদি আপনি চান যে ডেসিমেলে কনভার্ট করবেন, তাহলে গুগলে গিয়ে কিন্তু আপনি কনভার্ট করে নেবেন, আপনার জমির পরিমাণটা লিখবেন এবং লিখে দেবেন এটাকে ডেসিমেলে বা শতকে পরিণত করে দিন। নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলির 4 চাকা গাড়ি 4 হুইলার কিছু আছে কিনা, যদি থাকে ইয়েস, আর না হলে নো। বেশিরভাগই আমাদের মানুষজনের খোঁজ নিয়ে দেখা যায় নই হবে, কারণ 4 চাকা তো সবার থাকে না। হেলথ ইন্স্যুরেন্স কার্ড, এটা আপনি অল্প ভাষায় বুঝে নেন, আপনার স্বাস্থ্য সাথী কার্ড আছে কিনা, যদি থাকে ইয়েস, যদি না থাকে নো। তাহলে যদি থাকে তাহলে তার গভর্নমেন্টের যে কার্ড সেটা যদি সরকারি হয়, সরকারি কার্ড গভর্নমেন্ট সিলেক্ট করবেন, স্বাস্থ্যসাথীর নাম সিলেক্ট করবেন এবং যে তার নাম্বার 15 সংখ্যার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসিয়ে দেবেন, URN নাম্বার সম্ভবত 19 দিয়ে শুরু, এটা এই নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। এরপরে তার প্রফেশনাল কোনো ট্যাক্স দেয় কিনা, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো ট্যাক্স দেয় কিনা, যদি দেয় তো ইয়েস, আর যদি না দেয় তো নো। তারপরে তার প্যান কার্ড আছে কিনা, এখানে কিন্তু সম্পূর্ণ হেডেরই কাজ হচ্ছে এখন পর্যন্ত, হেডের যদি প্যান কার্ড থেকে দিবেন, যদি না থাকে না দিবেন। হেডের ইনকাম, ফ্যামিলির যে বাৎসরিক ইনকাম সেটা কত দেবেন। তো দেখুন এখানে কিন্তু বর্তমান যুগে ওই কেউ যদি 36,000 40,000 দেয় এমনটা তো হচ্ছে, এমনটা অনেকে হয়তো করে দিচ্ছেন, কিন্তু আশা করা যায় যে বর্তমান যুগে যে ইনকামের পথ সেটা কিন্তু মানুষের এই ইনকামে থেকে নেয়, তাই আপনারা ইনকামটা সঠিক ইনকাম দেবেন। হ্যাঁ, সেটা 1,20,000 হতে পারে, 96 হতে পারে, 84,000 হতে পারে, এরকম কিছু একটা 90, 1 লাখ এরকম কিছু একটা দেবেন, সঠিক যেটা আপনার ইনকাম সেটাই কিন্তু আপনি দেবেন। এরপরে একটু নিচের দিকে এগিয়ে আসলে দেখবেন যে নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনার কর্মজীবনের যে কর্মের ধারা রয়েছে, কর্মধারা, সেই কর্মধারা আপনি কি ধরনের কাজের সঙ্গে যুক্ত সেটা কিন্তু এইখান থেকে 8টা যে মেনু আছে সেখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। এই 8টা মেনুর মধ্যে যদি আপনি না পান আদার্স করে দেবেন। এখানে দেখুন গভর্নমেন্ট সরকারি কোনো সেক্টর আপনি কাজ করেন কিনা, ফর্মাল কোনো সেক্টরে কাজ করেন কিনা। ফর্মাল সেক্টর বলতে এখানে কি, যে কোনো প্রাতিষ্ঠানিক কোনো ক্ষেত্রে আপনি কাজ করেন কিনা। ইনফর্মাল মানে কোনো অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে, হ্যাঁ, নিজেই কোনো কাজ করেন কিনা, সেটা কৃষক হতে পারে ইত্যাদি। এটাও এই অপশনটা যদি কৃষকদের ক্ষেত্রে সিলেক্ট করে ফেলেন কোনো সমস্যা হবে না। এরপরে আনএমপ্লয়েড, মানে আনএমপ্লয়েড মানে কি, সেটা হচ্ছে বেকার, একবারে বেকার হয়ে গেছে মানুষ, তো একবারে বেকার থাকে না, তবু যদি আপনি বেকার দেবেন, বেকার সঙ্গে আদার্স যদি দেন তাও হয়। আদার্স যদি এখানে উল্লেখ করেন তাহলে কিন্তু আপনি ছোটখাটো যে কোনো কাজ করেন না কেন তা কিন্তু এখানে উল্লেখ হয়ে যাবে। স্যালারি, পার্ট টাইম জব, মাইগ্রান্ট লেবারার, মাইগ্রান্ট লেবারার যেটা পরিযায়ী শ্রমিক যারা বিদেশে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, এবং আদার্স দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সাধারণ আমজনতার ক্ষেত্রে আমি বলবো আনএমপ্লয়েড এবং আদার্স যদি করে দেন কোনো সমস্যা হবে না। যারা বিদেশে ভ্রমণ করেন, কাজ ফাজ করেন, তারা মাইগ্রান্ট লেবার দিলেও সমস্যা নেই। হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, যার যেমন শিক্ষাগত যোগ্যতা সেটা এখান থেকে সিলেক্ট করবে। 1 থেকে মানে কেউ যদি অশিক্ষিত হন, অর্থাৎ টিপছাপ যারা ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে যদি কেউ হয়ে থাকে এমন, সেক্ষেত্রে লিটারেট বলে যে অপশনটা প্রথমে থাকবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে 3টি ঘরে নো নো করে দেবেন। যদি জিএসটি দেন তাহলে ইয়েস করবেন, যদি পেনশন পান তাহলে ইয়েস করবেন, যদি পেনশন না পান নো করবেন। এখানে বলা হচ্ছে যে আপনার যে সাংবিধানিক কনস্টিটিউশনাল যে পোস্ট সেই পদে আপনার কেউ আছে কিনা, পরিবার লোকজন কেউ যদি থাকে তার এখানে ইয়েস করবেন, আর যদি না থাকে নো করে দেবেন। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে সেভ ড্রাফট অপশনটি রয়েছে সেটা আপনি সেভ করে নিতে পারেন, তারপরে নেক্সট করবেন। বা যদি আপনি সেভ নাও করেন সরাসরি নেক্সট করলে কোনো সমস্যা হবে না। এরপরে কি বলা হচ্ছে যে আপনি কি সিএএ এর জন্য আবেদন করেছিলেন, এটা নট অ্যাপ্লিকেবল। যদি আপনি সি এর জন্য আবেদন করেন, অর্থাৎ কি, এটা হচ্ছে আপনি আগন্তুক, অর্থাৎ
আপনি অন্য কোনো দেশ থেকে এসে এখানে যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু সি এর জন্য আবেদন হবে, বাচ্চাদের টাকা ছেড়ে দেবেন, এটা নট অ্যাপ্লিকেবল থাকবে। এসআইআর যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে 2026 সালে সেক্ষেত্রে ইয়েস করে দেবেন, আর কিছু লেখার দরকার নেই। আর যদি না থাকে নট অ্যাপ্লিকেবল এই জায়গাতেই থাকবে। এই দুটো নিয়ে বেশি খাটাখাটি করার দরকার নেই। যদি ডিলিট হয় ইয়েস, আর যদি ডিলিট না হয় নট অ্যাপ্লিকেবল। নেক্সট করবেন। এরপরে বলা হচ্ছে যে ডিবিটির মাধ্যমে আপনি কোনো সরকারি স্কিমের টাকা পান কিনা, এখানে ইয়েস করবেন। দেখুন ডিবিটি মানে হচ্ছে সরাসরি যে আপনার ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, হ্যাঁ এরকম যদি করেন, অর্থাৎ উপভোক্তাকে সরাসরি টাকা দেওয়া হতো, এটাও কিন্তু একটা ডিবিটি। সুতরাং এখানে আপনারা ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমের মধ্যে কোন স্কিমে আপনি টাকা পান সেটা আপনি উল্লেখ করবেন। আপনি ধরুন কৃষক বন্ধু পান, পিএম কিষাণও পান, কিন্তু কৃষক বন্ধু হচ্ছে পিএম কিষাণ খুঁজে পাচ্ছেন না, তাহলে কি করবেন? সমস্যা না, আপনি কৃষক বন্ধুটাই রেখে দেন, কারণ স্কিমের এই যেখানে মেনুতে যে কটি পেয়েছেন তার মধ্যে আপনি কি পান সেটা উল্লেখ করবেন। এটা পান দেখা যাচ্ছে আপনি মানে বার্ধক্য ভাতা পান, সেটাও কিন্তু ওল্ড এজ পেনশন, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। যে যেটা পাবেন সেটা সিলেক্ট করবেন। এটা কিন্তু বলছি হেড অফ দ্য ফ্যামিলি, মনে রাখবেন। এখানে কিন্তু অনেকে আবার লক্ষ্মীর ভান্ডার সিলেক্ট করে দেবেন, হয়তো এটা কিন্তু করবেন না, কারণ এটা হেডে আপনি রেখেছেন, আপনার স্বামীর তথ্য এখন পর্যন্ত চলছে। এভাবে যদি আরো কোনো প্রকল্প সে পেয়ে থাকে আপনার স্বামী, তাহলে অ্যাড অ্যানাদার স্কিম, এখানে আপনার ক্লিক করে আরো অপশন চুজ করবেন। নেক্সট করবেন, বা নিচে দিকে একটু এগিয়ে এসে দেখবেন সেভ ড্রাফট করতেও পারেন, বা আপনি এখানে এই স্ট্যাটাস কিন্তু হয়ে গেল। তাহলে কি হলো? বেসিক ইনফরমেশন, রেশন, অ্যাসেটস, ইনকাম, আইডেন্টিটি এবং গভর্নমেন্ট স্কিম, এই সব ফিল আপ যখন হয়ে যাবে আপনি সেভ করে রেখে দেন। এবার আপনারা সেভ করে রেখে দেন, ঠিক আছে। এরপরে কি করবেন? অ্যাড মেম্বার করবেন। এই যেখানে দেখে অ্যাড মেম্বার, এখানে অ্যাড মেম্বার করবেন। করার পর কিন্তু এবার আপনার স্ত্রীর নাম দিয়ে যাবেন। তো আপনার স্ত্রীটা কি, অর্থাৎ স্ত্রী বা দ্বিতীয় সদস্যের নাম এখানে ভরাট করবেন। অ্যাডাল্ট আছে চাইল্ড, শিশু নাকি মানে বয়স্ক বা পূর্ণ বয়সের মানুষ। তো পূর্ণ বয়স হলে অবশ্যই অ্যাডাল্ট করবেন। সাবালক হয়ে গেলে তাহলে এখানে তার নাম, তার রিলেশনটা এখানে হচ্ছে কি, মানে এই যে ব্যক্তির নাম আপনি লিখলেন সেই ব্যক্তি হেডে যে আছে সে তার কে হয়, তাহলে তার স্ত্রী, এখানে ওয়াইফ সিলেক্ট করবেন। অনেকে হাজব্যান্ড হয়তো সিলেক্ট করে দিচ্ছেন, এটা হবে না, এটা ওয়াইফ, মানে এই মহিলা এই লোকের মানে হেডের কে হন সেটা এখানে বলা হচ্ছে। সমস্যা নাই, লিখে দেবেন। ডেট অফ বার্থ আধার ধরে লিখবেন। জেন্ডারটা মেল ফিমেল, ফিমেল যদি হয় ফিমেল লিখবেন, মেল হলে মেল। ক্যাটাগরিটা লিখে দেবেন, আনরিজার্ভ ক্যাটাগরি যদি হয়, জেনারেল ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি, হ্যাঁ এটা মনে রাখবেন। রিলিজিয়ন যার যেটা ধর্ম লিখে দেবেন। এরপর এখানে কি আছে, এরপরে কন্ট্যাক্ট নাম্বার, এটা আর বসালে হবে না, বসালে হবে আধার লিঙ্কিং মোবাইল নাম্বার সাথে বসাতে বলছে, কোনো সমস্যা নাই, কারণ দেখুন এখানে স্ট্যাম্প মার্ক নেই, ম্যান্ডেটরি নাই। ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে বসাবেন, নাহলে ছেড়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে কি হচ্ছে, এখানে হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে সেখানে তার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনি যদি প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। আর প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নাম্বারটা ইয়েস করে এই ঘরে বসিয়ে দেবেন। আপনি মহিলা মানুষ, যেহেতু কোনো কাজ করেন না, গৃহিণী, তাই সেই ক্ষেত্রে আপনি আদার্স করলেও কোনো সমস্যা হবে না। নিচের দিকে চলে আসবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কতদূর হয়, যদি আপনি সে আগে বললাম যদি অশিক্ষিত হন তাহলে সেক্ষেত্রে লিটারেট ওই জায়গাটাতে ক্লিক করবেন। আর যদি লোয়ার দ্যান 10th অর্থাৎ 10 ক্লাসের নিচে, অর্থাৎ আপনি 7 এ পড়লেন, 8 এ পড়লেন বা 9 এ পড়লেন, বা আপনি মাধ্যমিকও ব্যাক এসেছে সেরকম হতে পারে, 8 এ পড়লেন, 4 এ পড়লেন, তাহলে কিন্তু লোয়ার দ্যান 10 করে দেবেন। এরপরে নেক্সট করবেন। আর এগুলো তো বলে দিলাম। সরকারি কোনো পেনশন আপনি পান কিনা, তাহলে নো। আপনি আর পরিবারের কেউ একজন পদে আছে কিনা, এমএলএ এমপি পদে আছে কিনা, নো। এবং আপনি জিএসটি দেন কিনা, সেটাও যদি নো হয় তো নো। তাহলে এবার নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে আপনার কিন্তু কি বলা আছে, সিএ তে আপনি আবেদন করেছেন, নট অ্যাপ্লিকেবল থাকবে। আপনার তো ডিলেট যদি হয়ে যায় ভোট, তো সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি ডিলেট না হয় নট অ্যাপ্লিকেবল এই অবস্থায় থাকবে, আপনি এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর এখানে দেখবেন গভর্নমেন্ট পেনশন স্কিম, এইখানে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনাতে এবার যেহেতু আপনি মহিলা আবেদন করছেন, এখানে সিলেক্ট অপশন থাকবে। এখান থেকে আপনি কিন্তু আপনার নামটা কি করবেন, ইয়েস আই এম অ্যাপ্লাইং, এখানে ক্লিক করবেন। এটা অবশ্যই করবেন, এই জায়গাটা বাধ্যতামূলক, নাহলে কিন্তু আপনার অন্নপূর্ণায় নাম উঠবে না। এটা ইয়েস অবশ্যই করবেন। এবং আই এম অ্যাপ্লাইং মানে আমি আবেদন করছি। এবং শর্ত বলে দিয়েছে দেখুন, 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে এবং আবেদনকে অবশ্যই মহিলা হতে হবে, ঠিক আছে। ছেলের ক্ষেত্রে কিন্তু এরকম করতে পারবে না। এরপর হচ্ছে আপনি সরকারি স্কিমে কোনো টাকা পেতেন কিনা বা পান কিনা, তো অবশ্যই আপনি পেতেন, ইয়েস করবেন। যদি না পান তো নো করবেন। আর সেটা যদি ইয়েস করে দেন, সেটা কি হতে পারে, লক্ষ্মীর ভান্ডার হতে পারে, কৃষক বন্ধু টাকা হতে পারে, হ্যাঁ। তারপরে আপনার আরো যে স্কিমগুলো রয়েছে তার মধ্যে আপনি কিছু পেতে পারেন। আপনার প্রতিবন্ধী পেতে মানে হয়তো পেতেন, তো যেটা পেতেন সেটা এই ঘর থেকে সিলেক্ট করবেন। এই মহিলা লক্ষ্মীর ভান্ডার পেতো, আমি সেটা সিলেক্ট করলাম। ওয়ান্ট টু অপ্ট আউট,
অর্থাৎ আপনি কি এটিকে মানে বন্ধ করতে চাইছেন, বিষণ্ণ মনে বন্ধ করতে চাইছেন? তো এটা ইয়েসও করতে পারেন, নো করতে পারেন। আমি বলি এটা ইয়েস নো সাথে কোনো ব্যাপার না, কেননা এখান থেকে তেমন কোনো আসে যায় না। আপনি যদি অন্নপূর্ণায় যখনই আবেদন করছেন তখনই অটোমেটিক আপনার লক্ষ্মীর ভান্ডার ক্লোজ হয়ে কিন্তু আপনি অন্নপূর্ণায় নাম নথিভুক্ত করতে পারবেন, এটা নই থাকবে, অসুবিধা নেই। এরপরে তাহলে আপনাদের সমস্ত কাজ হয়ে গেলে এবার মেম্বার 3, অর্থাৎ ধরুন আপনার একটা বাচ্চা ছেলে আছে, তার নাম অ্যাড করবেন। তাহলে তার ক্ষেত্রে অ্যাডাল্ট নাকি চাইল্ড সেটা সিলেক্ট করবেন। চাইল্ড কাকে বলবেন? মানে 1 থেকে নিয়ে শুরু করে বা 1 থেকে শুরু করে জন্মের পর থেকে নিয়ে একেবারে 18 পর্যন্ত, ভোট হয়নি 18 বছর বয়স পর্যন্ত সে কিন্তু চাইল্ডের মধ্যে পড়বে। 18 উপর হয়ে গেলে অ্যাডাল্ট করতে হবে। আর অ্যাডাল্ট যদি করে দিন তাহলে কিন্তু তার ভোটার কার্ড বাধ্যতামূলক। অনেকের বয়স হতে পারে 19 কিন্তু হয়ে গেছে এখনো ভোট হয়নি, তাহলে সেক্ষেত্রে কি করবে? সে তো অ্যাডাল্ট, তার তো ভোটার কার্ড বাধ্যতামূলক, সেক্ষেত্রে কিন্তু কোনো অপশন দেয়নি। তাহলে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটা নিশ্চয়ই আপনাদের যে এলাকায় যারা ফর্ম বিতরণ করছে বা ব্লকে একটু খোঁজ নিয়ে কিন্তু ফিল আপ করবেন। আপাতত এখন পর্যন্ত খবর তাদের ছাড়া কিন্তু ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন না, তাদেরকে বাদ দেওয়া মুশকিল। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? চাইল্ড হলে চাইল্ড করে দেবেন, অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট করবেন, আর না হলে সে ব্যাপারে কি করবেন? তাকে ড্রাফট করে রেখে দেবেন, পরে কোনো খবর হলে কিন্তু আপনি সাবমিট করবেন। তো চাইল্ডের ক্ষেত্রে চাইল্ড সিলেক্ট করবেন। তারপরে চাইল্ড সিলেক্ট করার মাত্র এরকম পেজ চলে আসবেন, দেখবেন নিচের দিকে চলে আসবেন, আসার পর তার নাম আধার ধরে লিখবেন, তার রিলেশনটা লিখবেন, যদি ছেলে হয় ছেলে, মেয়ে হলে মেয়ে, কার সম্পর্কে, এটা হচ্ছে হেডের কে হন সেই হিসাবে। তারপর তার জন্মের তারিখ, জেন্ডার, তারপরে ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি হবে, জেনারেল আছে, যদি ওবিসি এসটি যার যেটা হবে, ওবিসি তো বাদ হয়ে গেছে সেটা হবে না, এসসি এসটি এগুলো আপনারা দেখবেন, যার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। রিলিজিয়নটা সিলেক্ট করে নেবেন, মোবাইল নাম্বারটা দিলেও দিতে পারেন, সমস্যা নাই। প্রতিবন্ধী থাকলে প্রতিবন্ধী হ্যাঁ করে দেবেন, যদি না হয় না করে দেবেন, আধার নাম্বারটা বসিয়ে দেবেন। 5 বছরের নিচে হলে আধার কার্ড দরকার নাই, তবে যদি 5 বছর ঊর্ধ্বে হয় তাহলে অবশ্যই আধার নাম্বারটা দিতে হবে। এবার বলি, অনেকের 5 বছর পার হয়ে গেলেও আধার কার্ড হয়তো হয়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? তার ক্ষেত্রে একই সমস্যা, তার কিন্তু আধার ছাড়া আপনি আপলোড করতে পারবেন না, তাকেও ড্রাফট করে দেবেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপনি কিন্তু তাকে ওই অবস্থায় রেখে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তার আধার কার্ডটা আপলোড করবেন। কিভাবে আধার কার্ড আপলোড করবেন সেটা বলে দিয়েছি। আপনি যদি হোয়াটসঅ্যাপে হয়তো জেপিজি ফরম্যাটে ছবি তুলবেন, ছবি তুলে সেটা 200 কেবির মধ্যে করে ফেলবেন, তারপরে সেটাকে আপলোড দিলেই হয়ে যাবে। নেক্সট। আচ্ছা, তারপর নিচের দিকে একটু এগিয়ে আসলে দেখবেন আপলোড করার পর কিন্তু ভিউ, এর করে আপনি আবার দেখে নেবেন ভিউ করে যে তার আধার কার্ডে আপলোড করেছেন কিনা। তারপর ঠিকঠাক সবই যদি থাকে, তারপর হেলথ ইন্স্যুরেন্স, তার স্বাস্থ্য সাথী কার্ডে যে তার মা বাবার সঙ্গে তার ছবি সে তুলে থাকে বা তার যদি নাম থাকে তো ইয়েস করবেন, যদি না নাম থাকে নো করে দেবেন। তারপরে যদি ইয়েস করেন তাহলে সেই একই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার স্বামী স্ত্রী এবং ছেলে উভয়ের মানে সবার ক্ষেত্রে যদি একই থাকে সেই নাম্বারটা বসিয়ে দেন। নেক্সট মানে নিচের দিকে এগিয়ে যাবেন। তারপরে কি করবেন? তার হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্টস এর হিসেবে কি দিবেন? সে কি সি এর জন্য আবেদন করেছে? নট অ্যাপ্লিকেবল, শিশু হলে এটা নট অ্যাপ্লিকেবল করে দিবেন। তারপর কি 2026 তার ভোটের নাম ডিলিট হয়ে গেছে, এটা নট অ্যাপ্লিকেবল হবে, কারণ সে তো শিশু, তার তো ভোটই হয়নি। হ্যাঁ, এরপরে নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন সরকারি সেই স্কিমের কোনো টাকা পায় কিনা। তো এক্ষেত্রে যদি আপনি নো রাখেন তাও কোনো সমস্যা নেই, যদি ইয়েস করেন হয়তো সে স্কুলে পড়ে, ধরুন সে মুসলিম, তাহলে সে হয়তো ঐক্যশ্রীর টাকা পেত, তাহলে সে কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপটা সিলেক্ট করতে পারে, কোনো সমস্যা নেই। নিচের দিকে চলে আসবেন। তারপরে এখান থেকে বলা হচ্ছে যে স্কুলের তার যে ডিটেলস সেটা দিতে হবে। সিলেক্ট গ্রেড, অর্থাৎ গ্রেড বলতে এখানে সে কোন শ্রেণীতে লেখাপড়া করেছে সে শ্রেণীটা উল্লেখ করতে হবে। একেবারে নার্সারি থেকে একেবারে ধরুন মানে কি বলবো, মানে কলেজ পর্যন্ত সবই রয়েছে এখানে। তো যার যেটা হবে, যে ক্লাসে পড়াশোনা করেছে, কেউ যদি ছেড়ে দেয় সেই ক্লাস পর্যন্ত পড়ে সেই ক্লাসটা উল্লেখ করবেন। কোন স্কুলে পড়তো সেই স্কুলটার নাম উল্লেখ করবেন, সেই স্কুলটা সরকারি নাকি বেসরকারি। সরকারি হলে অবশ্যই প্রথম অপশনটিতে ক্লিক করবেন এবং নিচের দিকে এগিয়ে যাবেন। মাঝে মধ্যে বিদ্যুৎ খারাপ বা যদি কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেভ ড্রাফট করে নেবেন। ভ্যাকসিন যদি চলতে থাকে বা কমপ্লিট হয়ে যায় তাহলে ইয়েস করবেন, যদি ভ্যাকসিন মোটেই না নিয়ে থাকেন তাহলে নো করবেন। তো ভ্যাকসিন আশা করি সবার থাকবে, ইয়েসটা করতে হবে। নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন আর তথ্যগুলো আপনি সব ঠিকঠাক দেখে নেন। সোশ্যাল স্ট্যাটাস এন্ড ডিপেন্ডেন্টস এই জায়গা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করার নাই। সমস্ত তথ্য পুনরায় ভালো করে দেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এন্ট্রি করে নিলাম, ডিক্লারেশন এন্ড কনসেন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যাই হেয়ার বা ডিক্লেয়ার এই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবে প্রিভিউ এন্ড সাবমিট, এইখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর সমস্ত তথ্য, আগে কিন্তু এরকম কিছু ছিল না, সরাসরি আপনাকে ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু এখন এরকম আসছে। নিচে সাবমিট অ্যাপ্লিকেশন যখন ক্লিক করবেন নিচে দিকে দেখবেন যে মেম্বারের তথ্য এখানে সব দেখিয়ে দেওয়া হবে।
সমস্ত কিছু ভালো করে দেখে নেওয়ার পর একবার ফ্রেশ করে দেখে নেওয়ার পর একবার সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। পাশাপাশি উপরে ডান লিখে দেওয়ার আগে ডাউনলোড ফর্ম, এখানে আপনারা ক্লিক করে ফর্মটিকে ডাউনলোড করে নেবেন। যারা 3 তারিখ বা এর আগে তারা কিন্তু এই ডাউনলোড ফর্মটি পাননি। এখন ফর্ম ডাউনলোড করবেন এবং ফর্মটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন, কারণ হতে পারে আপনার ভিজিট আসতে পারে বাড়ি, আপনাকে হয়তো মানে ইনকোয়ারি করতে পারে। আপনার যাচাই প্রক্রিয়া শুরু যখন হবে তখন এই ফর্মটি অবশ্যই কাজে লাগবে। এখন ফর্মটি বের করে কোথাও কোনো দৌড়াদৌড়ির দরকার নাই, বাড়িতে রেখে দেবেন। এভাবে কিন্তু আপনার সমস্ত প্রথম মানে প্রসেস কমপ্লিট করবেন। ফর্মটিকে অবশ্যই প্রিন্ট করে নেবেন। এই ছিল ভিডিও। তো ভিডিওটি দেখে যদি সামান্য উপকার হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তারাও যেন এইভাবে দেখে ঠিকঠাক ভাবে নিয়ত আপডেট ভিডিও পেতে পারে। ধন্যবাদ।